আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তায় রুটি বানানোটা প্রতিটা গৃহিণীরই প্রতিদিনের সকালের একটা রুটিন হয়ে গেছে। আর প্রতিদিন এই কাজটা করতে গিয়ে কিন্তু শুধুমাত্র সকালের নাস্তা বানাতেই গৃহিণীদের অনেকটা সময় রান্নাঘরে চলে যায়। আর পড়ে রইল সংসারের বাকি কাজকর্ম। নাস্তা বানাতেই যদি অনেক সময় লাগে তাহলে সংসারের বাকি কাজকর্মগুলো কখন করবে? তাই প্রতিদিন সকালে নাস্তায় রুটি বানানোর ঝামেলাটা যদি এড়ানো যায় তাহলে কিন্তু সকালে অনেকটা সময় বেঁচে যায়। আর সংসারের অন্যান্য কাজগুলো করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তবে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখাটাও কিন্তু অনেকেই ঝামেলা মনে করেন। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে আমরা আটার রুটি সংরক্ষণ করতে পারি। ইদানিং কিন্তু রুটি সংরক্ষণের বিভিন্ন ধরনের পদ্ধতি বের হয়েছে। কেউ বা রুটি বানিয়ে সেগুলো হালকা ছেঁকে ফ্রিজে রেখে দেন। অনেকে আবার রুটি বানিয়ে সেগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে সংরক্ষণ করেন। তবে আজকে আমি যে পদ্ধতিটা শেয়ার করতে যাচ্ছি সেক্ষেত্রে আপনাদের রুটি ছ্যাঁকারও ঝামেলা থাকবে না বা ডিপ ফ্রিজে ফ্রিজ করে রাখতে হবে না। আমার পদ্ধতি অনুসরণ করে রুটি বানালে কাঁচা রুটিটাকেই খুব সহজে সংরক্ষণ করতে পারবেন। আর সকালের নাস্তায় প্রয়োজন মতো রুটি ছেঁকে গরম গরম ফুলকো রুটি পরিবেশন করতে পারবেন। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি বানানোর জন্য আটা গুলানোর প্রক্রিয়াও কিন্তু শুরু করে দিয়েছি। চুলায় আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আটাটা সাধারণত আইসক্রিমের যে কাপগুলো আছে সেটা দিয়েই মেজার করি। আর আমি আজকে সেই আইসক্রিমের কাপের ৬ কাপ আটা দিয়ে কাই তৈরি করব। সেজন্য চুলায় একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরে ২৫০ ml একটা মগ আছে, সেই মগ দিয়ে ২.৫ মগ পরিমাণে পানি দিয়েছি। ২.৫ মগ মানে হচ্ছে প্রায় ৭৫০ ml পানি। আর আটার কাই করার বিষয়টা আসলে যার যার পরিবারের সদস্য সংখ্যা এবং সকালের নাস্তায় কী পরিমাণ রুটি লাগবে সেটার উপরেই নির্ভর করে। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি স্বাভাবিকভাবেই তাদের সকালের নাস্তায় বেশি পরিমাণে রুটি বানাতে হবে। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা কম তাদের কম লাগবে। সুতরাং যার যার পরিবারের চাহিদা অনুযায়ী আটার কাইটা তৈরি করে নিতে হবে। আর পানিটা সেদ্ধ করার সময় আমি কিন্তু এর মধ্যে আধা চা চামচ পরিমাণে লবণ আর ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেলও দিয়েছিলাম। সয়াবিন তেলটা আটার রুটিকে সফট হতে সাহায্য করে। আর পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে ৬ কাপ পরিমাণে আটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ২-৩ মিনিটের জন্য, যাতে আটাটা ভালো করে সেদ্ধ হয়। আর এই যে ২ মিনিট পর আটাটা সেদ্ধ হওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আটার কাইটা তৈরি করে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি। আটার কাইটা করার সময় প্রথম দিকে বেশ পানি পানি মনে হলেও আস্তে আস্তে কিন্তু দেখুন আটাগুলো সম্পূর্ণ পানি টেনে নিয়েছে। আর এখন চুলাটাকে অফ করে কড়াইটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম ১০ মিনিটের জন্য, যাতে আটার কাইটা ভালো করে পানি শুষে নেয় আর সেই সঙ্গে আটাগুলো বেশ ফুলে ওঠে। আর এই যে ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে এনেছি। কাইটা কিন্তু এখনও বেশ গরম আছে, তা আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে গরম ভাবটা কিছুটা কমে আর হাতে ধরার মতো সহনীয় পর্যায়ে আসে। তো মিনিট ৫ মতো কাঠের খুন্তি দিয়ে আটার কাইটাকে নেড়েচেড়ে নিয়েছি। এখন আটার কাইটা কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরার মতো সহনীয় পর্যায়ে এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভালো করে ডলে আটার কাইটাকে মসৃণ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে যাতে একটা মসৃণ নরম আটার কাই তৈরি হয়। তাহলে রুটিগুলো বেলার সময় কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে আর সাইড দিয়ে ফেটেও যাবে না। এই তো দেখুন আটার কাইটা কিন্তু বেশ মসৃণ হয়ে এসেছে। এখন এই আটার কাইটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর আমি কিন্তু এই কাজটা সবসময় হাতের আন্দাজেই করে থাকি, যেহেতু আমি সবসময় একইভাবে রুটি বানাই। তাই হাতের সাহায্যেই দেখা যায় আমি মোটামুটি প্রায় একই সাইজের লেচি কেটে নিতে পারি। তবে আপনাদের যাদের এই কাজটা করতে সমস্যা হবে তারা অবশ্যই ডোটাকে লম্বা সাইজ করে তারপর ছুরি দিয়ে সমান আকারে কেটে নিতে পারেন। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন এই সবগুলো লেচিকে আমি একটু ডলে গোল সাইজের আটার গোলা বানিয়ে নেব। যেহেতু আটার কাইটা বেশ নরম আর মসৃণ হয়েছে তাই লেচিগুলোকে কিন্তু খুব বেশি ডলতে হচ্ছে না। ২-৩টা ডলা দিয়েই কিন্তু খুব সুন্দর গোল সাইজের আটার গোলা বানিয়ে নেওয়া যাচ্ছে। তা আমি সবগুলো লেচিকেই আগে আটার গোলা বানিয়ে নেব, এতে করে রুটি বানাতে সময় কম লাগবে। যদিও নরমালি আমি রুটি বানানোর সময় আগে ৪-৫টা রুটির গোলা বানিয়ে নিই, তারপর সেগুলোকে বেলে আবার বাকি যেই লেচিগুলো থাকে সেগুলো দিয়ে গোলা তৈরি করে নিই। তবে যেহেতু ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আগে সবগুলো লেচি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি, তারপরেই রুটিগুলো বেলে নেব। আর এই তো দেখতে দেখতে সবগুলো লিচি দিয়েই কিন্তু রুটির গোলা বানানো হয়ে গেছে। আর দেখুন সবগুলি গোলা একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যেন আটা দিয়ে তৈরি কাবাব।
আর এখন আটার গোলাগুলো দিয়ে রুটি বেলে নেওয়ার পালা। আমি আলাদা একটা প্লেটে কিছু শুকনো আটা নিয়ে নিয়েছি। এই তো একটা আটার গোলা নিয়ে শুকনো আটায় গড়িয়ে রুটি বেলে নিচ্ছি। যদিও আমার রুটি বেলা যে খুব সুন্দর হয় তা না, বা একেবারে পারফেক্ট গোল হয় তাও না, মাঝে মধ্যে তো কিছু রুটি মানচিত্রের মতো হয়ে যায়। তাই রুটিগুলো দেখতে কেমন হচ্ছে সেটাকে একদমই ইগনোর করে যাবেন, আর শুধুমাত্র রুটি তৈরির পদ্ধতিটাকেই অনুসরণ করবেন। তো গোলাটাকে কিছুটা বেলে আমি আবার শুকনো আটায় গড়িয়ে রুটিটাকে বেলে নিলাম। তো আমার একটা রুটি কিন্তু প্রায় বেলা হয়ে গেছে। আর আমি রুটিগুলো কিন্তু একদম খুব বেশি পাতলাও করি না, আবার মোটাও করি না, মাঝামাঝি পুরুত্বের রাখি, এতে করে রুটিগুলো সংরক্ষণ করতে সুবিধা হয়। এই তো আমার একটা রুটি বানানো হয়ে গেছে। এখন বাকি যে গোলাগুলো আছে সেগুলো দিয়েও রুটি বানানোর পালা। তো আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আটার গোলাটাকে শুকনো আটায় গড়িয়ে একটু বেলে নিয়েছি, তারপর এটাকে আবার শুকনো আটায় গড়িয়ে বাকি আকারটুকু দিয়ে নেব। আর আটার রুটি কিন্তু নরমালি চুলায় ভাজার পর আকারে কিছুটা ছোট হয়ে আসে, তাই আমার মনে হয় রুটি বেলার সময় একটু বড় করে বেলাই ভালো। আর আমি রুটি বেলার সময় চেষ্টা করি সবগুলো রুটির আকার যাতে একই রকম হয়, এতে করে রুটি ভাজার পর পরিবেশন করলে দেখতে ভালো লাগে। এই তো আমার দ্বিতীয় রুটিটাও কিন্তু বেলা হয়ে গেছে। তো বাকি যে আটার গোলাগুলো আছে সেগুলো দিয়েও আমি এখন রুটি বেলে নিচ্ছি। দেখতে দেখতে সবগুলো আটার গোলা দিয়েই কিন্তু রুটি বেলা হয়ে গেছে। আমি আইসক্রিমের কাপ দিয়ে মেপে ৬ কাপ পরিমাণে আটার কাই তৈরি করেছিলাম, আর সেই কাই দিয়ে আমার মোট ২০টা রুটি বেলা হয়েছে। আর এই ২০টা রুটিতে আমার পরিবারের ৪ দিনের সকালের নাস্তা হয়ে যাবে। সুতরাং আমি আগামী ৪ দিনের জন্য রুটি সংরক্ষণ করে রাখতে যাচ্ছি। আর আমি কিন্তু এই রুটিগুলোকে চুলায় ছেঁকেও নেব না বা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করব না। এই কাঁচা রুটিগুলোকে আমি নরমাল রেফ্রিজারেটরে আগামী ৪ দিনের জন্য সংরক্ষণ করে রাখব। আর এই তো রুটিগুলোকে সংরক্ষণ করার জন্য আমি কিছু পলিথিনকে এরকম গোল সাইজের করে কেটে নিয়েছি। রুটিগুলো যে আকারে তার চেয়ে একটু বড় সাইজ করে গোল করে কেটে নিয়েছি। এগুলোই কিন্তু আমি রুটি সংরক্ষণে ব্যবহার করব। আর এই পলিথিনগুলো স্বাস্থ্যের খুব একটা ক্ষতি করে না, যেহেতু মাত্র ৪ থেকে ৫ দিনের জন্যই রুটিগুলোকে নরমাল রেফ্রিজারেটরে রাখা হয়। তাই এই পলিথিনগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর হয় না। আর এই যে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগেও যায়নি, যেহেতু আটার কাই করার সময় পানিতে তেল ব্যবহার করা হয়েছিল। তাই রুটিগুলোকে বেলে নরমালি রেখে দিলেও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি। আমি একটা প্লাস্টিকের ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে প্রথমে একটা গোল করে কাটা পলিথিন দিয়ে তার উপর একটা রুটি রেখেছি। রুটিটার উপরে সামান্য একটু পরিমাণে কাঁচা আটার ছড়িয়ে নিয়েছি, যাতে করে পলিথিনটা রুটির গায়ে লেগে না যায়। তারপর আবার একটা পলিথিন দিয়ে আরেকটা রুটি রেখেছি। আর এভাবেই একটা রুটির পর পলিথিন, তার উপর একটা রুটি রেখে আমি সবগুলো রুটিকে একের পর এক সাজিয়ে নিচ্ছি। আর আমি এভাবে প্লাস্টিকের ঝাঁঝরিতেই রুটি রাখি। চাইলে এগুলোকে বক্সেও সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে বক্সের যে ঢাকনা থাকে তার মধ্যে কয়েকটা ছোট ছিদ্র করে নেওয়া ভালো, আর একদম নিচের দিকে পলিথিনের নিচে একটা টিস্যু দিয়ে নেওয়া ভালো। এতে করে রুটিগুলো ফ্রিজে রাখার পর ঘেমে যদি পানি হয়, সে পানিটা টিস্যু শোষণ করে নেবে। আর এইভাবে রুটি সংরক্ষণ করলে ৪ থেকে ৫ দিন কিন্তু অনায়াসে নরমাল রেফ্রিজারেটরে রুটিগুলো ভালো থাকবে, এবং সকালে ফ্রিজ থেকে প্রয়োজন মতো রুটি বের করে চুলায় ভেজে নিলেই হবে। ভাজার পর কিন্তু রুটিগুলোর টেস্ট একদম বানানো ফ্রেশ রুটির মতো হবে, আর সেই সঙ্গে বেশ সফটও হয়। তবে যারা ৪-৫ দিনের বেশি সময়ের জন্য রুটি সংরক্ষণ করতে চাচ্ছেন, তাদের জন্য এই পদ্ধতিটা একটু রিস্কি হতে পারে। কারণ ৫ দিনের পর দেখা যায় রুটিগুলো কিছুটা নরম হয়ে আসে, আর তখন কিন্তু পলিথিনের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা একটু বেশি সময়ের জন্য, অর্থাৎ ৭ দিন, ১০ দিন বা ১ মাসের জন্য রুটি সংরক্ষণ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে রুটি সংরক্ষণের যে বিকল্প পদ্ধতিগুলো আছে, অর্থাৎ চুলায় হালকা ছেঁকে নিয়ে বা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে রুটি সংরক্ষণ করাই ভালো। তো আমার সবগুলো রুটি কিন্তু ঝাঁঝরিতে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে আমি নরমাল রেফ্রিজারেটরে রেখে দেব। তো আমি নরমালি দেখা যায় রাতের বেলা রুটি বানিয়ে রাখি, আর পরের দিন সকালে চুলায় ভেজে নাস্তায় পরিবেশন করি। আর আমি কিন্তু সবসময় এই পদ্ধতি অনুসরণ করে রুটি সংরক্ষণ করে থাকি, এবং আমি উপকৃতও হয়েছি। তো আশা করি আমার এই পদ্ধতি অনুসরণ করে রুটি সংরক্ষণ করলে গৃহিণীদের কিছুটা হলেও উপকারে আসবে। যাদের হাতে সকালবেলার সময় খুব কম থাকে, বা যারা কর্মজীবী গৃহিণীরা আছেন, অর্থাৎ সংসার সামলানোর পাশাপাশি বাইরেও যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা খুবই কাজের। কারণ আমার মনে হয় রুটি
বেলার পর সেগুলোকে যদি আবার হালকা ছেঁকে ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হয়, এতে যেমন অনেকটা সময় অপচয় হয়, ঠিক তেমনি ডিপ ফ্রিজে রুটি সংরক্ষণ করে সেটাকে ভাজতে গেলেও কিন্তু ফ্রিজ থেকে কিছুটা সময় আগে বের করে ডিপ ফ্রোস্ট করে তারপর ভাজতে হয়। এতেও বেশ অনেকটা সময় চলে যায়। আর আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে রুটি সংরক্ষণ করলে সময় এবং কষ্ট অনেকটাই কিন্তু লাঘব হবে। তো আশা করি আমার রুটি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। তাহলে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।